আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটি লেসন নিয়ে এসেছি। আজকে আমরা যে লেসনটি পড়ব তোমরা ইতিমধ্যে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ। আমরা তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের বাক্য নিয়ে পড়ব। তোমাদের বাক্যের উপরে 5 নাম্বার থাকবে। তোমাদের বাক্যের উপর প্রশ্ন থাকতে পারে, আবার এই বাক্য গঠনও থাকতে পারে। দেখা যাচ্ছে ভুল বাক্য দেওয়া থাকবে, তোমরা সেটা শুদ্ধ করতে হবে। আমাদের আজকে বাক্যের উপরে প্রথম লেকচার। একটু খেয়াল করো, বাক্য কাকে বলে? আমরা যদি খুব স্বাভাবিকভাবে দেখি, মানে একটা কথা বললে বা কয়েকটা শব্দের ব্যবহার একত্র হলে সেটাকে বাক্য বলি, ঠিক না? কিন্তু এই কথাগুলা যদি অর্থবোধক না হয় তাহলে সেটা কি কখনো বাক্য হবে? তাহলে সেটা কিন্তু বাক্য হবে না। এই জন্য সংজ্ঞাটা লিখে দিয়েছি, দেখো। অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদসমষ্টিকে বাক্য বলে। অর্থাৎ বাক্যের পদগুলোর কি হইতে হবে? অর্থবোধক হইতে হবে। অর্থবোধক একাধিক পদ, শুধু একটা পদ যদি হয় সেটা কিন্তু বাক্য হচ্ছে না, সেটা একাধিক পদ হইতে হবে। এবং একাধিক পদের মানে সমন্বয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। যদি তুমি অর্ধেক প্রকাশ করলা আর অর্ধেক একাধিক দিলা, মনে করো আমি দিলাম যে আমি ঢাকা কি করি, কি করছি, যাই না খাই না কি করি, এটা বোঝা যাচ্ছে না। তাহলে একাধিক পদ, ডাবল পদ আছে, এটা বাক্য হবে? হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মনের ভাব সম্পূর্ণরূপে কি করতে হবে? প্রকাশ পেতে হবে, তখন সেটা বাক্য হচ্ছে। কেমন? তাহলে আমরা যদি বলি, যেমন আমি ঢাকা যাই, মনে করো আমি দিলাম একদম সহজে। আমরা দেখছি এখানে 3টা পদ দেয়া আছে, আমি ঢাকা যাই। এই 3টা পদের সমন্বয়ে আমার কিন্তু মনের ভাবটা প্রকাশ হয়ে গেছে। আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? ঢাকা যাচ্ছি। এটা অর্থবোধক, এটা সম্পূর্ণ অর্থবোধক হয়েছে। মনের ভাবও প্রকাশিত এখানে হয়েছে, একাধিক পদ এখানে আছে। সুতরাং এটা হচ্ছে একটা বাক্য। কেমন? আমাদের যখন আমরা বাক্য করব, একটা সার্থক বাক্য হওয়ার জন্য আমাদের কিছু গুণাবলী দরকার। একটা সার্থক বাক্যের 3টা গুণ দরকার। এই গুণগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট, আমাদের জানা থাকতে হবে। একটা সার্থক বাক্য যখন করব আমরা, তখন 3টা গুণ থাকতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নম্বর হলো আসক্তি, 3 নম্বর হলো যোগ্যতা। মানে বাক্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, আসক্তি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। আকাঙ্ক্ষা জিনিসটা কি? আকাঙ্ক্ষা হলো বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ বাক্যের একটার পর আরেকটা কি হবে, মানে আকাঙ্ক্ষা কি? মূলত কোনো কিছু জানতে চাও বা এটা কি হচ্ছে, এটার ব্যাপারে তোমার একটা ধারণা নেয়া। এখন এক পদ তুমি শুনলা, সেই সাথে আরেকটা পদ, এটার পরে কি হবে, এই শোনার যে আগ্রহ, যে ইচ্ছাটা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমরা বললাম চন্দ্র পৃথিবীর চারদিকে, দিয়ে আমি থেমে গেলাম। এখন এই বাক্য কিন্তু এখানে শেষ না, চন্দ্র পৃথিবীর চারদিকে। এখন আমি যদি এখানে শেষ দিয়ে দিই তাহলে কি হবে? মানে বুঝতেছি না, তোমার মনে হচ্ছে আর একটু কিছু জানার ইচ্ছা যে স্যার চন্দ্র পৃথিবীর চারদিকে আসলে কি হইলো, ঘুরলো নাকি পইরা গেল নাকি আসমান উঠে গেল নাকি কি একটা করলো, এটা মনে হচ্ছে। এই যে আমি আরেকটু শোনার ইচ্ছা, আরেকটু জানার ইচ্ছা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে তোমাকে যে এটা দিতে পারো যে সূর্য পৃথিবীর চারদিকে, সূর্য পৃথিবীর চারদিকে কি করে, যদি শুদ্ধটা লিখো তাহলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কিন্তু এখানে আমি দিই নাই। এই শোনার আগ্রহটা হলো আকাঙ্ক্ষা। কেমন? 2 নম্বর আসক্তি। আসক্তি কি? বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। বাক্যের অর্থ কি থাকতে হবে? সঙ্গতি রক্ষা করে বাক্যটা সুশৃঙ্খল হতে হবে। সুশৃঙ্খল বাক্য কোনটা? আমি উদাহরণ দিয়েছি আমি ঢাকা যাই, এটা সুশৃঙ্খল। সেই জায়গায় যদি আমি দেই যাই ঢাকা আমি, এটা কি সুশৃঙ্খল না অশৃঙ্খল? এটা অশৃঙ্খল, মানে উশৃঙ্খল বাক্যের মতো হয়ে যাচ্ছে নাকি? দেখো, যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি খাই ভাত আমি, এটা কি সুশৃঙ্খল? সাজানো হয়েছে সুন্দর করে? এটা কিন্তু সুন্দর করে সাজানো হয় নাই। এটা হচ্ছে কি? যেটা সুন্দর করে সাজানো হচ্ছে না সেটাই হচ্ছে আসক্তি। অর্থাৎ বাক্য এটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পদের বিন্যাস এখানে হয়নি। তারপর দেখো, বাক্যে থাকতে হবে যোগ্যতা। যোগ্যতাটা কি? যোগ্যতা আমরা সবাই বুঝি। যোগ্যতা মানে কি বলে, কারো পাওয়ার, তার পাওয়ার কতটুকু, সেটা হচ্ছে যোগ্যতা। ধরো একটা মানুষ MA পাস করেছে, আমরা বলি তার যোগ্যতা কি? তার যোগ্যতা হচ্ছে MA পাস, ঠিক না? মানুষ হিসাবে মানুষের যোগ্যতা কি? মানুষেরই যোগ্যতা আছে। বাক্যেরও সেরকম যোগ্যতা আছে। একটু দেখো, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। যেমন আমি যদি বলি গরু আকাশে উড়ে, আচ্ছা খেয়াল করো, গরু কখনো আকাশে উঠতে পারবে? এটা কি গরুর যোগ্যতা? গরুর যোগ্যতা কি? গরুর রাস্তায় মানে মাঠে চড়বে, দৌড়াবে, এটা গরুর যোগ্যতা। এখন গরু যদি বলে আকাশে উড়ে, তাহলে বুঝাই যাচ্ছে এখানে গরুর যোগ্যতা হারিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে যোগ্যতা। এই যে মিল হলো না, তার অর্থগত এবং ভাবগত কি হচ্ছে না, মিল হচ্ছে না, সেটাই হচ্ছে যোগ্যতা। তুমি যখন বাক্য লিখবা
বাক্যের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা কিছু বিষয় তোমাকে বর্জন করতে হবে। বর্জনীয় দিক তোমাদের বইতে হয়তো আরও বেশিও দেওয়া থাকতে পারে, কোনো কোনো বইয়ে একটু বেশি দেওয়া আছে। আমরা ইম্পর্ট্যান্ট 5টা দিক নিয়ে এসেছি যেগুলা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের বর্জনীয় দিকের মধ্যে। 1 নম্বর হচ্ছে দুর্বোধ্যতা, 2 নম্বর বাহুল্য দোষ, 3 নম্বর গুরুচণ্ডালী দোষ, 4 নম্বরে বাগধারার শব্দ পরিবর্তন এবং 5 নম্বরে দিয়েছি উপমার ভুল প্রয়োগ। এখন এই 5টা যদি তুমি সংশোধন করো, এই 5টা যদি ঠিক করে রাখতে পারো, তাহলে তোমার বাক্যের ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। 5টা ঠিক করতে দেখো। দুর্বোধ্যতা মানে কি? আমরা দুর্বোধ্য মানে কি বুঝি? দুর্বোধ্য মানেই হচ্ছে জটিল বা কঠিন। দুর্বোধ্য আমরা বলি না, এটা অনেক দুর্বোধ্য। দুর্বোধ্য মানে কি? অনেক কঠিন। এটা দেখো, দুর্বোধ্য ও অপ্রচলিত শব্দের ব্যবহার, তোমরা সংজ্ঞাটা বই থেকে আরও ভালো করে লিখতে পারো। অর্থাৎ দুর্বোধ্য ও অপ্রচলিত শব্দের আমরা যদি ব্যবহার করি, সেটাই হচ্ছে মূলত দুর্বোধ্যতা। যেমন আমরা বললাম তুমি আমার সাথে প্রপঞ্চনা করেছ। এখানে বলো প্রপঞ্চনা মানে কি? প্রপঞ্চনা মানে হচ্ছে প্রতারণা করা। আবার প্রপঞ্চনা মানে হচ্ছে ভালো, মানে কি বলে, ভালোবাসা, ধরো কাউকে কাছে ডাকা, আদর যত্ন করা। এখন এই প্রপঞ্চনা দিয়ে তুমি কোনটা বুঝাইছো? এটা কি ভালোবাসা বুঝাইছো নাকি এটা ঘৃণা বুঝাইছো? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে বোঝা যাচ্ছে এই যে বাক্যের মধ্যে দুর্বোধ্য ওয়ার্ড, কঠিন একটা শব্দ ব্যবহার করেছ, এইটা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। এইটা হচ্ছে বর্জন করতে হবে তোমাকে। 2 নম্বর বাহুল্য দোষ। বাহুল্য দোষটা কি? আমরা দিয়েছি প্রয়োজন নেই এমন শব্দ ব্যবহার করা। প্রয়োজন নাই এমন শব্দ ব্যবহার করাই হচ্ছে বাহুল্য দোষ। ধরো আমরা বললাম সকল শিক্ষকগণ। খেয়াল করো, তোমরা যখন তোমাদের দেখবা তোমাদের স্কুল কলেজে নোটিশ নিয়ে আসে, এত দ্বারা অমুক কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীদের, এখানে সকলও আছে আবার ছাত্রছাত্রীদেরও আছে, 2টা বহুবচন। এখানে খেয়াল করো, সকল শিক্ষকগণ, সকলও আছে, শিক্ষকগণও আছে। শিক্ষকগণের মধ্যেই কিন্তু সকল চলে আসে, এটা সকল দেওয়ার দরকার ছিল না। শিক্ষকগণ দিলেই বোঝায়। আমরা যদি বলি যে সকল শিক্ষককে ডাকো, তাইলে সকল শিক্ষকরা আসবে। আমি যদি বলি সকল শিক্ষকগণকে ডাকো, তার মানে কি? অথবা সকল ছাত্রছাত্রীদেরকে ডাকো, এখানে দের দিয়ে একটা বহুবচন আনছি, আবার সকল বলে একটা বহুবচন আনছি, তাহলে 2টা বহুবচন একসাথে মিলে গেছে। তাইলে এইটাই হচ্ছে মূলত বাহুল্য দোষ। এই একাধিক বহুবচন ব্যবহার করা যাবে না। কেমন? 3 নম্বরে দেখো গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ কাকে বলে? গুরুচণ্ডালী দোষ মূলত সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করা। অর্থাৎ তোমার যদি কখনো সাধু এবং চলিত ভাষার মিশ্রণ হয়ে যায়, তখন সেটা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হবে। এই জন্য এই বাক্যটা এই দোষটা তোমাকে বর্জন করতে হবে। যেমন আমরা যদি বলি গরুর গাড়ি, না বলে বললাম গরুর শকট, শুদ্ধ ভাষায় বললাম, একটা সাধু একটা চলিত শব্দ, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বলছি বাগধারার শব্দ পরিবর্তন। একটু খেয়াল করো, এখানে শুধু একটু আমরা দিয়েছি শব্দ পরিবর্তন। অর্থাৎ বাগধারার মধ্যে যে শব্দগুলো রয়েছে, এর মধ্যে কোনো শব্দ যদি তুমি পরিবর্তন করে ফেলো, সেই পরিবর্তনটাই হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন। যেমন এখানে দেওয়া আছে ডুবে ডুবে জল খাওয়া, বাগধারা আছে তোমাদের, এটা ঠিক না? ডুবে ডুবে জল খাওয়া। এখন তুমি যদি দিলা, মনে করলা তুমি বেশি পণ্ডিত, মনে করলা না আমি জল খাওয়া না দিয়া দিলাম ডুবে ডুবে পানি খাওয়া, তাহলে কি হবে? এই যে শব্দের পরিবর্তন করে ফেলছো, এই পরিবর্তনটা হলে তোমার বাক্য কিন্তু হচ্ছে না। তুমি এটা অবশ্যই বর্জন করতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। বাগধারায় যা আছে তাই তোমাকে কি করতে হবে? লিখতে হবে। সর্বশেষ দেখো উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ মানে কি? অর্থাৎ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ভুল উদাহরণ দেয়া। ধরো তুমি পাখি একটা আকাশে উড়ে, এটার উদাহরণ দিতে যায় বলতেছ পাখি পানিতে চলে, একটা ভুল প্রয়োগ উদাহরণ দিচ্ছ, ভুল উদাহরণ, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা এখানে একটু লিখে দিয়েছি ঠিকভাবে উপমা ব্যবহার না করা। অর্থাৎ তুমি সঠিকভাবে উপমা যদি ব্যবহার করতে না পারো, সেই ক্ষেত্রে উপমার ভুল প্রয়োগ হবে। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। হৃদয় মন্দিরে বীজ উক্ত হয় কখনো? বীজ তো আসলে আমরা কোথায় বপন করি? ক্ষেতের মধ্যে বপন করি। সুতরাং এটা হৃদয় মন্দিরে আসার কথা না। যদি আমরা হৃদয় মন্দিরে দেই, তাহলে এই কথাটা হচ্ছে না এখানে। সুতরাং এই যে উপমার ভুল প্রয়োগ করলাম, এই ভুল প্রয়োগটা আমাকে কি করতে হবে? বর্জন করতে হবে। আমরা দেখছিলাম বাক্যের বর্জনীয় দিকগুলো কী কী বিষয়গুলো তোমাকে বর্জন করতে হবে। এরপর যে আমরা দেখব বাক্যের শ্রেণী বিভাগ। একটা বাক্যের কী কী শ্রেণী বিভাগ রয়েছে, বাক্য কত প্রকার ও কী কী, আমরা সবগুলো একটু ভালো করে দেখব। এক নজরে আমি দিয়ে দিয়েছি সবগুলা। দেখো বাক্য প্রথমত দুই প্রকার, একদম প্রথমত দুই প্রকার, সেটা হচ্ছে শব্দগত এবং অর্থগত। বাক্য দুই ভাগে বিভক্ত, সকল বাক্য দুই ভাগে বিভক্ত।
শব্দগত বাক্য এবং অর্থগত বাক্য। শব্দগত বাক্য কি কি? সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। শব্দগত আবার 3 প্রকার। শব্দগত কি কি? সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, 3 নম্বরে বলেছি যৌগিক বাক্য। আর অর্থগত বাক্য কয় প্রকার? 5 প্রকার। বর্ণনামূলক, প্রশ্নসূচক, ইচ্ছাসূচক, অনুজ্ঞাসূচক, আবেগসূচক। আমরা কি বলেছি? অর্থগত কয় প্রকার? বর্ণনামূলক, প্রশ্নসূচক, ইচ্ছাসূচক, অনুজ্ঞাসূচক এবং আবেগসূচক। এই 5 প্রকার হলো অর্থগত প্রকার। কেমন? আচ্ছা, আমাদের নর্মালি আমরা যখন বাক্যের অংশ বা একটা বাক্য স্বাভাবিকভাবে কয়টা অংশে বিভক্ত থাকে তোমাদেরকে এটা জানতে হবে। একটা বাক্যের অংশ হলো 2টা। একটা বাক্যের মধ্যে কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। একটা অংশের নাম হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য আর হচ্ছে কি? বিধেয়। অর্থাৎ বাক্যে, তোমার সকল বাক্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং একটা হচ্ছে বিধেয়। উদ্দেশ্যটা কি, বিধেয় কি? আমরা উদ্দেশ্য বলতে এক কথায় বুঝবো সাবজেক্ট, যেটা আমরা বলি। আর বাংলা বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পরে, উদ্দেশ্যের পরে বাকি যা থাকবে সব বিধেয়। এখানে খেয়াল করো, রহিম বল খেলে। রহিমটা কি? রহিমটা হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট। আর সাবজেক্টের পরে বাকি যে অংশ আছে পুরোটা আমরা কি বলেছি? পুরোটা হচ্ছে বিধেয়। এখানে একটা পদ থাকলেও বিধেয়, 2টা পদ থাকলেও যতটা পদই থাকে বিধেয়। তবে নামের ক্ষেত্রে যদি নাম এমন হয়, 2টা নাম থাকলো যে রহিম ও করিম বল খেলে, তাহলে রহিম ও করিম এই 2টাই হচ্ছে কি? আমাদের উদ্দেশ্য, সাবজেক্ট, বা যেটাকে আমরা উদ্দেশ্য বলছি, উদ্দেশ্য। কেমন? তারপরে হচ্ছে তোমাদের বাক্যের ক্ষেত্রে একটা বাক্যে কয়টা খণ্ড থাকে তোমাদের জানা দরকার, কারণ তোমাদের বাক্যের খণ্ড একটু এখনই কাজে লাগবে। বাক্যের মধ্যে 2টা খণ্ড থাকবে। এটা আমরা বলেছি বাক্যের অংশ 2টা, একটা উদ্দেশ্য, বিধেয়। আর বাক্যের খণ্ড হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রধান খণ্ড, 2 নম্বর হচ্ছে আশ্রিত খণ্ড। বাক্যের মধ্যে 2টা খণ্ড থাকে। যেমন দেখো, যিনি বিদ্বান তিনি সবার শ্রদ্ধেয়। যিনি বিদ্বান এটা একটা খণ্ড, তিনি সবার শ্রদ্ধেয় এটা একটা খণ্ড। এখন আমাকে বলো, প্রধান খণ্ড কাকে বলে, আশ্রিত খণ্ড কাকে বলে? এই 2টা তোমাদেরকে জানতে হবে। প্রধান খণ্ডটা কি আর আশ্রিত খণ্ডটা কি? প্রধান খণ্ড হচ্ছে যে বাক্য তার নিজের অর্থ নিজে কি করতে পারে? প্রকাশ করতে সক্ষম। আর আশ্রিত খণ্ড হচ্ছে যে তার নিজের অর্থ, যে বাক্যটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম না, অন্যের সহযোগিতা নিতে হয়, সেটা হচ্ছে আশ্রিত খণ্ড। তাহলে এবার সহজেই তোমরা বলতে পারবা যিনি বিদ্বান তিনি সবার শ্রদ্ধেয়, এখানে কোন বাক্যটা আশ্রিত বাক্য আর কোনটা হচ্ছে প্রধান বাক্য? দেখো, যিনি বিদ্বান আমি বললাম, এটা কি নিজের অর্থ প্রকাশ করতে পারছে? বললাম যিনি বিদ্বান। তোমরা কিছু বুঝতেছ? কোনো কিছু বোঝার নাই। সুতরাং বোঝা যাচ্ছে এটা হচ্ছে আশ্রিত খণ্ড, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আর দেখো, তিনি সবার শ্রদ্ধেয়। আমি যদি একজন স্যারকে দেখাই বা একজন মানুষকে দেখা বলি তিনি সবার শ্রদ্ধেয়, কথাতে কি সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে? সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে, কারণ তিনি সবার শ্রদ্ধেয়। আমরা বুঝতে পারছি তিনি একজন ভালো লোক, তাকে দেখে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, সেজন্য এটা হলো প্রধান খণ্ড। তাহলে প্রধান খণ্ড কোনটা? যেটা সবার নিজের অর্থ প্রকাশ করতে পারছে। আর খণ্ড আশ্রিত হচ্ছে যিনি বিদ্বান, যে নিজের অর্থ প্রকাশ করতে পারছে না। এবার আসো, আমরা বলেছিলাম বাক্যের প্রকার বেশ শব্দগত এবং অর্থগত। শব্দগত 3 প্রকার: সরল, মিশ্র, জটিল, মিশ্র বা জটিল, আর হচ্ছে যৌগিক। আর হচ্ছে অর্থগত হচ্ছে 5 প্রকার: বর্ণনামূলক, প্রশ্নসূচক, ইচ্ছাসূচক, জ্ঞান অনুজ্ঞাসূচক এবং আবেগসূচক। সরল বাক্য কাকে বলে? সরল বাক্য খেয়াল করো, আমরা ছোট করে লিখে দিয়েছি যে বাক্যে, পুরোটা লিখে নিয়ে আমি সংক্ষিপ্ত লিখেছি, একটি উদ্দেশ্য একটি বিধেয়। অর্থাৎ যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র বিধেয় থাকবে সে বাক্যকে সরল বাক্য বলে। সরল বাক্য কাকে বলে? একটা উদ্দেশ্য থাকবে এবং একটা বিধেয় থাকবে। যেমন দেখো, সজীব হাসে, এখানে একটা উদ্দেশ্য, ঠিক না? আর হাসে একটা বিধেয়, একটা উদ্দেশ্য একটা বিধেয়। এখানে আমি যখন বলছিলাম রহিম বল খেলে, এখানে কিন্তু 2টা বিধেয়ের পদ ছিল, কিন্তু এখানে একটা, সজীব হাসে, হ্যাঁ, রহিম খেলে। এই কথাগুলো, এই যে একটা উদ্দেশ্য থাকবে একটা বিধেয় থাকবে, তাহলে এটা বুঝবা তোমরা কি বাক্য? সরল বাক্য। 2 নম্বর বলেছি জটিল বা মিশ্র বাক্য। দেখো, একটি প্রধান খণ্ড, একাধিক আশ্রিত খণ্ড। অর্থাৎ একটা প্রধান খণ্ড থাকবে। প্রধান খণ্ড কি? যার অর্থ যে, মানে সে যে বাক্য নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম, সেটা প্রধান খণ্ড। তাহলে একটা প্রধান খণ্ড থাকবে এবং একাধিক, অনেক বেশি কি থাকবে? আশ্রিত খণ্ড থাকবে। আবার একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, যতটাই থাকে আশ্রিত খণ্ড থাকবে। অর্থাৎ প্রধান খণ্ড এবং আশ্রিত খণ্ডের মিশ্রয়ে যে বাক্যটা হবে সেটা হচ্ছে জটিল বাক্য। যেমন দেখো, যে পরিশ্রম করে, এখানে আমি কমা দিলাম, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করে, 2টার মধ্যে তোমরা বলো তো কোনটা মূল বাক্য, প্রধান বাক্য? সেই সুখ লাভ করে, এটা হচ্ছে প্রধান বাক্য। যে পরিশ্রম করে, এটা হচ্ছে আশ্রিত অংশ। তাহলে একটা আশ্রিত অংশ,
একটা প্রধান খণ্ডের সাথে একটা আশ্রিত খণ্ড মিলেছে, সুতরাং এটা বুঝতে পারছি জটিল বা মিশ্র বাক্য। 3 নম্বর দেখো যৌগিক। যৌগিক বাক্য কাকে বলে? আমি বলে দিয়েছি এখানে সংক্ষিপ্ত, 2 বা 2-এর অধিক বাক্য অব্যয় দ্বারা যুক্ত হওয়া, অর্থাৎ যে বাক্য 2টা বা 2-এর অধিক অব্যয় দ্বারা যুক্ত হয় তাকেই কি বলে? যৌগিক বাক্য বলে। যেমন করিম বুদ্ধিমান কিন্তু দুষ্ট ছেলে। করিম কি ছেলে? করিম বুদ্ধিমান, কিন্তু এখানে কিন্তু একটা অব্যয় দিয়ে 2টাকে কি করেছে? যুক্ত করেছে, কিন্তু সে খুব দুষ্ট ছেলে, অর্থাৎ কিন্তু সে দুষ্ট ছেলে। এই যে যৌগিক বাক্যের কাজ হচ্ছে অব্যয়, সংযোজক অব্যয় দ্বারা 2টা বাক্যকে কি করবে? 2 বা 2-এর অধিক বাক্যকে অব্যয় দ্বারা একত্রিত করবে। কেমন? এরপর আসো অর্থগত। অর্থগত বাক্য কয় প্রকার? 5 প্রকার। বর্ণনামূলক, প্রশ্নসূচক, ইচ্ছাসূচক, অনুজ্ঞাসূচক এবং আবেগসূচক। বর্ণনামূলক আবার একটু প্রকার আছে। বর্ণনাত্মক, বর্ণনামূলক মানে হচ্ছে একটা বাক্যের অনেক বড়, যেমন সকালে ভোর হলে হ্যাঁ পাখিটাকে, পাখির কি বলে, মানুষ ঘুম থেকে উঠে নামাজ পড়ে, একটা বাক্য বর্ণনা মানে দীর্ঘায়িত করা। কেমন? এটাকে বলা হচ্ছে বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্য আবার 2 প্রকার, অস্তিবাচক, নেতিবাচক। তোমাদেরকে এটা মনে রাখতে হবে, অস্তিবাচক আর নেতিবাচক। তোমাদের কিন্তু বাক্য আসবে অস্তিবাচক থেকে নেতিবাচক করো, নেতিবাচক থেকে অস্তিবাচক করো, এই প্রশ্নগুলো থাকবে। এই জন্য অস্তিবাচক বাক্য, অস্তিবাচক মানেই তোমরা এক কথা মনে রাখবে হাবোধক বাক্য। হাবোধক অর্থ প্রকাশ করে। অস্তিবাচকটা কি বোধক অর্থ প্রকাশ করবে? হাবোধক। অর্থাৎ যে বাক্য হাবোধক অর্থ প্রকাশ করবে সেটাই হচ্ছে অস্তিবাচক। যেমন হৈমন্তী চুপ করে রহিল। হৈমন্তী চুপ করে রয়েছে। আর চুপ করে থাকা কিসের লক্ষণ? আমরা বলি চুপ করে থাকা সম্মতির লক্ষণ, ঠিক না? তার মানে এটা হাবোধক বাক্য, যে সে চুপ করে রয়েছে, হ্যাঁ চুপ করে আছে। নেতিবাচক দেখো, নেতিবাচক মানে নাবোধক অর্থ প্রকাশ করবে। যেমন রাতে অফিস খোলা থাকবে না। রাত্রে কি অফিস খোলা থাকবে না, বন্ধ থাকবে স্বাভাবিকভাবে। রাতে আমরা যদি বলি রাত 10টার পর দোকান খোলা থাকবে না, এটা নাবোধক অর্থ প্রকাশ করেছে। আমি যদি বলি খোলা থাকবে, তখন কিন্তু হাবোধক অর্থ প্রকাশ করবে। এটাই নাবোধক আর ইস্তিবাচক আর হচ্ছে নেতিবাচক। 2 নম্বরে বলেছি প্রশ্নসূচক, অর্থাৎ প্রশ্ন করা, কাউকে কোনো কিছু প্রশ্ন করা, কারোর কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়া, এটাই হলো মূলত প্রশ্নসূচক বাক্য। যেমন তুমি কি চাও, তুমি কোথায় যাও, তুমি কি করো, তুমি কি খাও, এগুলো হচ্ছে প্রশ্নসূচক বাক্য। কেমন? 3 নম্বরে ইচ্ছাসূচক। যেমন ইচ্ছা, প্রত্যাশা, প্রার্থনা ইত্যাদি ইচ্ছা বুঝালে তাকে ইচ্ছাসূচক বাক্য বলে। যেমন তুমি দীর্ঘজীবী হও। আমি তোমাকে কি করছি? প্রার্থনা করছি, বা তোমার জন্য আমি প্রত্যাশা করছি যে তুমি দীর্ঘজীবী হও। তারপর দেখো অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক মানে কি? আদেশ, নিষেধ, উপদেশ, আমন্ত্রণ, অনুমতি, অনুরোধ বোঝাতে অনুজ্ঞাসূচক বাক্য ব্যবহৃত হয়। যেমন এখন কাজ করো। আমি তোমাকে বললাম এখন কাজ করো, আমি তোমার বললাম এখন বসে এই কাজটা করে শেষ করবা, মানে কি? তোমাকে আদেশ করেছি যে তুমি এখান থেকে যাও, তোমাকে আদেশ করছি। হ্যাঁ, আবার নিষেধ করতে পারি তুমি এই কাজটা করো না, নিষেধ করলাম। আবার উপদেশ দিতে পারি, তুমি শিক্ষকের কথা শুনবে, শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনো। এই যে উপদেশ দিলাম, আদেশ, নির্দেশ, উপদেশ ইত্যাদি, এগুলোকে বলে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। কেমন? এবং সর্বশেষ আমাদের হচ্ছে আবেগসূচক বাক্য। আবেগ প্রকাশ করা, যে বাক্য, যে শব্দগুলো দ্বারা আমরা ওই যে সুখ, দুঃখ, বিস্ময়, ঘৃণা ইত্যাদি বুঝায়, এগুলোর বলে আবেগসূচক বাক্য। যেমন আমরা বলতে পারি বাহ ফুলটি কি চমৎকার বললাম, অথবা এমন হয় উফ কি ব্যথা পেয়েছি, যে উফ আবেগ মানে দেখে তার অনুভূতি প্রকাশিত হয়েছে। কেমন? সেটা হচ্ছে আবেগসূচক শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, মূলত তোমাদের বাক্যের এই পর্যন্তই ছিল। তোমরা যদি একটু মনোযোগ সহকারে করো, আমাদের এর মাধ্যমেই তুমি সকল বাক্যগুলা সুন্দরভাবে করতে পারবা। তোমাদের 2টা প্রশ্ন এখানে প্রশ্নও থাকতে পারে বাক্যের চ্যাপ্টারে। আবার অনেক সময় হচ্ছে তোমার হচ্ছে বাক্য, অশুদ্ধ বাক্য দেওয়া থাকবে, তোমাকে শুদ্ধ করতে হবে। অস্তিবাচক দেওয়া থাকবে, নেতিবাচক করতে হবে। হ্যাঁ, অস্তিবাচক দেওয়া থাকবে, প্রশ্নসূচক করতে হতে পারে। অস্তিবাচক দেওয়া থাকে, আবেগসূচক করা লাগতে পারে। তো এইভাবে করতে হবে তোমাকে। তো আশা করছি সবাই ভালো করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।